রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বের অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। এটা আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের 5 নাম্বার কোশ্চেনে তোমরা পাবে। 10টা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস থাকে। সঠিকভাবে যদি তোমরা সেই 10টা ভার্ব বসাতে পারো 5 নাম্বার কারেক্ট হবে। তো রাইট ফর্মস অফ ভার্বটা টাচ করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার, ভার্ব কোনগুলি সেই সম্পর্কে তোমাদের সাময়িক ধারণা তো অবশ্যই থাকতে হবে এবং টেন্সের ধারণাও থাকতে হবে। তো সবার কাছেই হয়তো বই আছে, আর বই না থাকলেও বই কালেক্ট করে নেবে। গতানুগতিক বইতে অনেক রুলসই আছে যেগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে। এছাড়াও সহজভাবে যেন বোঝা যায়, আমি কিছু নতুন ইনোভেটিভ কিছু নিয়ম বের করলাম, যেগুলি তোমরা ফলো করলে উপকৃত হবে। এখন আমরা যেই বইতে যেই নিয়মগুলি আছে এগুলি সাধারণত টেন্স দেখে কিভাবে ভার্বটাকে চিহ্নিত করতে হবে, সঠিক ভার্বটাকে দিতে হবে, সেই নিয়মগুলি দেয়া আছে। কিন্তু আমি ভার্ব দেখে কিভাবে ভার্বটাকে সঠিক রূপে বসাবে সেই ব্যাপারটা একটু আলোচনা করেছি। তো ভার্ব বোঝার জন্য, ভার্ব কোনগুলি চেনার জন্য আমাদের কয়েকটা নিয়ম প্রথমে ফলো করতে হবে। তুমি যদি ভার্বই চিনতে না পারো তাহলে সেটাকে রাইট ফর্মে বসানোর কোনো সুযোগ নেই। তাহলে আমি ভার্বটা কি, ভার্বটা সেন্টেন্সে কী কী ফর্মে থাকতে পারে, কী কী আকৃতিতে থাকতে পারে, সেই জিনিসগুলি আমরা একটু আলোচনা করব। দেখো, ফর্মস অফ ভার্বের রূপসমূহ। একটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সেই আমাদের ভার্ব ব্যবহৃত হয়, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এখন ভার্বটা কী ফর্মে থাকতে পারে সেই ফর্মগুলি দেখো। বেস ফর্মে থাকতে পারে। বেস ফর্ম মানে কি, একদম যেই মূল ভার্বটা, ঠিক আছে, যেমন এখানে একটা ভার্ব লিখছি গো, গো ভার্বের মূল ভার্ব হচ্ছে গো। এটাকে আমরা পাস্ট করতে পারি, ওয়েন্ট করতে পারি। পাস্ট করলে ওয়েন্ট হয়ে যাবে, এরপরে পাস্ট পার্টিসিপল করলে গন হয়ে যাবে, আইএনজি যদি যুক্ত করি গোয়িং হয়ে যাবে, যদি টু যুক্ত করি টু গো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মূল ফর্মটা হচ্ছে গো। তাহলে প্রতিটা ভার্বেরই এরকম মূল যে ফর্মটা, এটা হচ্ছে বেস ফর্ম। এটাকে আমরা ভার্ব 1 দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। পরবর্তীতে আমি কিন্তু বারবারই বলবো ভার্ব 1, ভার্ব 2, ঠিক আছে। তাহলে ভার্ব 1 হচ্ছে বেস ফর্ম, যেটা মূল ভার্বটা। এরপরে এই বেস ফর্মে থাকতে পারে। এরপরে 2 নাম্বার যেটা থাকতে পারে, পাস্ট ফর্মে থাকতে পারে। ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে ভার্ব 2, যেমন গোটাকে আমরা পাস্ট করে ওয়েন্ট করে দিলাম, ওকে। তারপরে দেখো যে 3 নাম্বার ফর্ম, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন সবাই পড়েছো, গো, ওয়েন্ট, গন, যে 3 নাম্বার ফর্মটা, ঠিক আছে, গো, ওয়েন্ট, গন। তাহলে এই গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে এটাকে আমরা থার্ড ফর্মে, মানে ভার্ব 3 দিয়ে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। এরপরে 4 নাম্বার আছে, দেখো 4 নাম্বার হচ্ছে জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ওকে। জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি। ভার্ব 1 কোনটা ছিল, ভার্ব 1 হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বটার সাথে যখন আমি আইএনজি যোগ করব, সেটাকে হয় আমরা জিরান্টে ব্যবহার করতে পারি অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে পারি, সেটা ব্যবহার ভেদে। যদি আমরা সেই ভার্বটাতে সেই ভার্বটাকে নাউনের মতো ব্যবহার করি তাহলে সেটা জিরান্ট হয়ে যাবে। আর যদি আমরা সেই ভার্বটাকে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করি তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। সেটা ব্যবহার ভেদে, পরবর্তীতে তোমাদেরকে যখন সেন্টেন্স ইউজ করে দেখাবো তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো ইনফিনিটিভ ফর্ম, মানে মূল ভার্ব, যেটা মূল ভার্বটার আগে যদি টু যুক্ত করি, টু প্লাস V1, V1 মানে কি ভার্ব 1, ভার্ব 1 মানে কি বেস ফর্মটা। তাহলে বেস ফর্মে আগে যদি আমরা টু যোগ করি তাহলে আমরা সেটাকে বলবো ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ ফর্ম। এরপর 6 নাম্বার যেটা আছে এস বা ইএস ফর্ম, ঠিক আছে। এস ইএস আমরা ভার্বের সাথে যুক্ত করি, তোমরা জানো সবাই। দেখো সেটা হচ্ছে কি ভার্ব 1 এর সাথে এস বা ইএস বা আইএস যোগ করি, ঠিক আছে, সেটা এস বা ইএস ফর্ম আমি লিখেছি। যেমন গো ভার্বের সাথে আমি ইএস যোগ করেছি, ঠিক আছে। ইট ভার্বের সাথে হয়তো ইটস যোগ করতাম, এস যোগ করতাম, হ্যাঁ। ক্যারি ভার্বের সাথে আইএস যোগ করতাম, ক্যারিজ, এরকম।
এস বা ইএস বা আইএস ফর্ম আছে, যেটা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস বা আইএস যোগ করে হয়ে থাকে। ওকে, এই গেল মোটামুটি আমাদের কি ভার্ব কী রূপে থাকতে পারে, কয়টি রূপে থাকতে পারে। এটা তোমরা অবশ্যই এটা খাতায় নোট আউট করবে এবং এটা একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো রাইট ফর্মস অফ ভার্ব বুঝতে হলে আরও একটা যে কিছু জিনিস তোমাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে, না মুখস্থ করে ফেলতে হবে। যেমন টু বি ভার্ব আমরা কথায় কথা বলবো টু বি ভার্ব কোনগুলি? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলি হচ্ছে টু বি ভার্ব। এগুলিকে সাধারণত আমরা এই টু বি দিয়ে উল্লেখ করি। টু বি থাকলেই আমরা এর যে কোনো একটা নিতে পারবো। ঠিক আছে, তাহলে টু বি ভার্বে কী কী আসতেছে এই জিনিসগুলি তোমরা একটু মেমোরাইজ করে ফেলবে। ওকে, তারপরে দেখো এরপরে আসছে টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, টু হ্যাভ ভার্বে কী কী আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ঠিক আছে, টু হ্যাভ ভার্বে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এরপরে আছে টু ডু ভার্ব, মানে ডু ভার্বের মধ্যে কী আছে? ডু, ডাজ, ডিড। ঠিক আছে, এরপরে আছে মডেল এবং সেমি মডেল। মডেল আর সেমি মডেলে কী আছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, তারপরে নিড, ডিয়ার, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, এটসেট্রা। ঠিক আছে, এরকম এই ভার্বগুলি হচ্ছে মডেল বা সেমি মডেল। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলি মানে টু বি ভার্ব কোনগুলি, টু হ্যাভ ভার্ব কোনগুলি, টু ডু ভার্ব কোনগুলি, তারপরে মডেল এবং সেমি মডেল কোনগুলি আমরা একটু মেমোরাইজ করে ফেলবো। আর ভার্বের যেই ফর্মগুলি থাকে 6টা ফর্মে কী বলেছিলাম? ভার্ব 1 যেটা হচ্ছে বেস ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, তারপর ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সেটা ভার্বের সাথে আইএনজি যোগ করে। এরপরে হচ্ছে এস ফর্ম। ঠিক আছে, ভার্ব 1 সাথে এস বা ইএস বা ইএস যোগ করে। এরপর হচ্ছে টু যুক্ত ফর্ম, যেটা হচ্ছে ইনফিনিটিভ। ভার্ব 1 আগে যদি আমরা টু বসাই তাহলে ইনফিনিটিভ হয়। তাহলে ভার্ব মোটামুটি এই জিনিসগুলি থাকতে পারবে। ভার্বের মূল হচ্ছে 6টা ফর্মে থাকতে পারে, আর এর সাথে সাহায্যকারী হিসেবে থাকতে পারে কি? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব আর মডেল অক্সিলারি বা সেমি মডেল। ঠিক আছে, তাহলে ভার্ব মূলত এইভাবে থাকে, তোমরা এটি একটু মনে রাখবে। ঠিক আছে, এখন চলো আমরা রাইট ফর্ম অফ ভার্বে চলে যাচ্ছি। ঠিক আছে, কীভাবে সঠিক ফর্মে আমরা ভার্বটা ব্যবহার করব। দেখো প্রথমে আমরা রোল 1, 2, 3-এ আমরা ব্যবহার যে মডেলটা পড়েছি, মডেল নিয়ে আমরা আলোচনা করতেছি, খুব সহজ রোল। দেখো মডেলের সাথে কি হয়? ভার্ব 1। মডেল কোনগুলি একটু মনে রাখো। মডেল হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিজ, ডিয়ার, ক্যান টু, ইউজ টু, আর টু ইত্যাদি ইত্যাদি। যেটা এখন তোমরা পৃষ্ঠা উল্টাও, প্রয়োজনে একটু আবার দেখে নাও। ঠিক আছে, তাহলে মডেল থাকলে, যখনই মডেল থাকবে মডেলের সাথে আমরা ভার্ব 1টা বসাবো, মানে ভার্বের বেস ফর্ম। মডেলের সাথে আর কিছু করবে না, মডেলের পরপর যদি ভার্ব থাকে সেই ভার্বটাকে আমরা ভার্ব 1-এ বসাবো, মানে বেস ফর্ম বসাবো। তারপর দেখো মডেলের পরে যদি বি থাকে, ঠিক আছে, যেমন ধরো শ্যাল আছে, শ্যালের পরে বি, তখন আমরা কি করব? ভার্ব 3 দিব। ঠিক আছে, তাহলে মডেলের পরে যদি বি থাকে ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিব। এরপরে ধরো মডেলের পরে হ্যাভ যদি থাকে, হ্যাভ থাকলেও আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিব, মানে ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর শুধু মডেলটা থাকলে, মডেলের পরে যদি ভার্ব থাকে ভার্বের বেস ফর্ম, মডেলের পরে যদি বি থাকে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর মডেলের পরে যদি হ্যাভ থাকে তারপরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিছু এক্সাম্পল দিই যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইউ মাস্ট ওবে ইউর টিচার। দেখো মাস্ট হচ্ছে একটা মডেল, এখানে ওবে হচ্ছে মূল ভার্ব, মডেলের পরপরই আছে ভার্বটা।
তাহলে মডেলের পরপরই যদি ভার্ব থাকে তাহলে আমাদের কি কথা ছিল, মডেলের পরপরই ভার্ব থাকলে ভার্ব ওয়ান মানে আমরা মূল ভার্বের বেস ফর্মটা বসাই দিব, ইউ মাস্ট ওবেটা ওবেই থেকে যাবে, এটা আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ইউ দ্য ওয়ার্ক শুড বি ডু। শুড হচ্ছে এখানে একটা মডেল, এখানে বি আছে, আমাদের কথা কি ছিল যে মডেলের পরে যদি বি থাকে ভার্বের থার্ড ফর্মটা দিব, তাহলে আমাদের কি আসতেছে, শুটের পরে বি আছে মানে মডেলের পরে বি আছে, তাহলে এটা থার্ড ফর্ম দিয়ে দিব, তাহলে আমি বসালাম ডান। ওকে, এরপরে দেখো 3 নাম্বারটা, দে উড হ্যাভ ট্রাই। তাহলে উড হচ্ছে একটা মডেল, এখানে হ্যাভ আছে, আমাদের কথা ছিল কি মডেলের পর যদি হ্যাভ থাকে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে মডেলের পরে যদি আমাদের এখানে হ্যাভ আছে, তাহলে আমরা কি করলাম এই ট্রাইয়ের থার্ড ফর্ম কি ট্রাইড, তাহলে দে উড হ্যাভ ট্রাইড। ওকে, এই গেল মডেল সংশ্লিষ্ট যে রুলসগুলি, যে মডেলের পর যদি সরাসরি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, ভার্ব ওয়ান বসাবো, মডেলের পর যদি বি থাকে তাহলে ভার্ব থ্রি বসাবো, মডেলের পরে হ্যাভ থাকলেও ভার্ব থ্রি বসাবো। এটা হচ্ছে মডেল রিলেটেড রুলস। এরপর দেখো রুলস 4 and 5, টু ডু ভার্ব প্লাস ভার্ব ওয়ান। টু ডু ভার্বের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, সেই ভার্বটা বেস ফর্ম বসাবো। ধরো আগে ডু ভার্বের একটা যে কোনো একটা রূপ, ডু ডাজ ডিড, এরপরে ভার্ব আছে, তখন আমরা কি করব ভার্ব ওয়ান বা বেস ফর্মটা বসাবো। তাহলে ডু ভার্বের কী কী রূপ ছিল, ডু ডাজ, হ্যাঁ, ফার্স্টে আছে ডিড, তারপরে ফার্স্ট পার্টিসিপল আছে ডান, এই চারটা যে কোনো একটা কিন্তু টু ডু ভার্বের মধ্যে থাকতে পারে, আর এর পরপরই যদি ভার্ব থাকে সেই ভার্বটা আমরা ভার্ব ওয়ান বা বেস ফর্মটা বসিয়ে দিব। টু হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি, যদি হ্যাভ ভার্ব থাকে, ঠিক আছে, হ্যাভ ভার্বের কী কী রূপে থাকতে পারে, হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে, পাশে থাকতে পারে হ্যাড, পাস্ট পার্টিসিপলও থাকতে পারে হ্যাড, এরকম এই হ্যাভ ভার্বের পরে যদি আমাদের একটা ভার্ব থাকে তাহলে এরপরে গ্যাপটাতে আমি সেই ভার্বটাকে কী করব, ভার্ব থ্রি করে দেব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। এটা একটু খোলা হয়ে গেল কেন, আচ্ছা দেখো তারপরে এখন দেখো এক্সারসাইজ দিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল তুমি দেখো, ইউ ডিড নট ইটেন লাস্ট নাইট। দেখো এখানে ডিড, তাহলে ডিডটা কি ডু ভার্ব থেকে আসছে না, ডু ভার্বের মধ্যে কিন্তু আমরা ছিল ডু ডাজ ডিড ডান, এগুলো ডিডটা ডু ভার্বের একটা রূপ, তাহলে ইউ ডিড নট ইটেন লাস্ট নাইট, তাহলে এখানে ডু ভার্বের পরে আমার বলা ছিল যে টু ডু ভার্বের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটার আমরা কি করব, আমরা সেটার প্রেজেন্ট ফর্ম করে দিব, তাহলে ইউ ডিড নট কি হবে, ইটেন হবে না, এটা হয়ে যাবে ইট, আমি কিন্তু ইটই লিখলাম। ঠিক আছে, তাহলে টু হ্যাভ ভার্বের পরে কি ছিল, যে টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে বা থার্ড ফর্ম বসবে। তাহলে দেখো ইউ হ্যাভ ইউ এভার বি টু কক্সেস বাজার, তাহলে এখানে হ্যাভ আছে কিন্তু, হ্যাঁ, হ্যাভ যদিও সেন্টেন্সের শুরুতে, তাহলে হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তাহলে হ্যাভ ভার্বের পরে আমরা এখানে মূল ভার্বটা আছে, হ্যাভ ভার্বের পরে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে বা থার্ড ফর্ম হবে, তাহলে বিটাকে আমরা বিন করে দিলাম। ওকে ওকে, এরপরে 3 নাম্বার উদাহরণটা দেখো, আই হ্যাভ মাই লাঞ্চ, হ্যাঁ, আই হ্যাভ মাই লাঞ্চ, তাহলে এখানে হ্যাড আছে, হ্যাডটা কি হ্যাভ ভার্বের একটা রূপ, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা হ্যাড যে কোনো একটা হলেই হলো, তাহলে এই হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের একটা রূপ, তাহলে হ্যাভ ভার্বের একটা রূপের টু হ্যাভ ভার্বের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল করে দিব, এখানে হ্যাভটা কিন্তু মূল ভার্ব, তাহলে মূল ভার্বটা আমরা কী করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি, হ্যাভের পাস্ট পার্টিসিপল কিন্তু এই যে হ্যাড থার্ড ফর্মটা, এটা হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ঠিক আছে, তাহলে এই টু হ্যাভ ভার্বের পরে যদি ভার্ব থাকে আমরা এটাকে ভার্ব থ্রি করে দিলাম, ভার্ব থ্রি মানে কি হ্যাড করে দিলাম, তাহলে সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাড মাই লাঞ্চ। ওকে, এবার আসো রোলস 6 and 7। ওকে, আমরা এখন দেখব ইনফিনিটিভের যে রুলস,
সরি ইনফিনিটিভ আছে, তারপরে অন্যান্য প্রিপোজিশন, মানে প্রিপোজিশন সংশ্লিষ্ট যে রুলসগুলি সেগুলি আমরা পড়ব। তাহলে টু যুক্ত ভার্ব যেটা ছিল, টু প্লাস ভার্ব ওয়ান, সেটা ছিল আমরা পড়েছি, এটা হচ্ছে ভার্বের একটা রূপ, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ওকে, তাহলে টু যদি থাকে, টু হচ্ছে একটা প্রিপোজিশন, ঠিক আছে, টু থাকলে সবসময় ভার্বের বেস ফর্মটা হবে, টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে, এই জিনিসটা একটু মাথায় রাখো, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আর আর অন্যান্য টু ছাড়া অন্যান্য যত প্রিপোজিশন আছে সবার সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মানে টু ছাড়া আর বাকি যত প্রিপোজিশন আছে সবার পরে পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আচ্ছা দেখো, আবার ব্যতিক্রম আছে, কিছু টু আছে, টুগুলি থাকলেও ভার্ব প্লাস আইএনজি হয় অন্যান্য প্রিপোজিশনের মতো, সেটা হবে ফ্রেজেড টু, ঠিক আছে। যদি টুটা শুধু টু না, এটার সাথে আরও কিছু শব্দ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, এরকম আরও কিছু আছে। এগুলি যদি এই যে টু, এই টুগুলি শুধু টু না, কিন্তু এই সবগুলি শব্দ একসাথে বলতে হবে, ঠিক আছে। তাহলে এগুলি সবগুলি শব্দ নিয়েই একটা নতুন অর্থ আছে। তাহলে এরকম ফ্রেজেড টু হলে আবার অন্যান্য প্রিপোজিশনের যেমন ভার্ব ওয়ান প্লাস প্লাস আইএনজি, এরকম এটাও ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়। আর শুধু টু থাকলে ভার্ব ওয়ান, এটাতে আইএনজি টাইএনজি এস ইএস কোনো কিছুই বসবে না, ঠিক আছে। একটা উদাহরণ দিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সারসাইজ দেখো, এক নাম্বার যে এক্সাম্পল দিলাম, টু সেন্ড দ্য লেটার শি ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস। দেখো, টু সেন্ড দ্য লেটার শি ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস, তাহলে টু এর পরপরই ভার্ব আছে, টু এর পরপরই যদি ভার্ব থাকে, আমাদের কী কথা ছিল যে টু এর পরপর ভার্ব থাকলে আমরা কী করবো, ভার্ব ওয়ান বসাবো, টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে টু সেন্ড মানে কি সেন্ড হয়ে যাবে, সেন্ড, এটার কোনো চেঞ্জ নেই, এটা একটা প্রিপোজিশন। আবার দেখো ফর, এটা একটা প্রিপোজিশন, তাহলে টু এর ক্ষেত্রে ব্যতিক্রম যে টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর অন্যান্য যত প্রিপোজিশন আছে সবার সাথে আইএনজি যুক্ত হয়। দেখো এখানে ফরের পরে আছে ফর সেন্ড দ্য লেটার শি ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস, তাহলে এখানে ফরের পরে আমরা ফর যেহেতু একটা প্রিপোজিশনের পরে আমরা জানি যে টু ছাড়া অন্যান্য যত প্রিপোজিশন আছে সবার সাথে আইএনজি যোগ হয়, তাহলে আমরা সেন্টের সাথে আইএনজি যোগ করে দিলাম, ফর সেন্ডিং দ্য লেটার শি ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস। ওকে, এরপরে দেখো, এরপরে আসতেছি আমরা যে ফ্রেজেড টু, হ্যাঁ, এখানে যে এই যে উদাহরণগুলো দিয়েছিলাম যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, এগুলি। তাহলে এগুলো দেখো, এই যে ফ্রেজেড টু এর ক্ষেত্রে কী হবে, ফ্রেজেড টু এর ক্ষেত্রে আবার অন্যান্য প্রিপোজিশনের মতোই যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, যেমন ধরো উইথ এ ভিউ টু সেন্ড দ্য লেটার শি ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস, তাহলে এখানে কি উইথ এ ভিউ টু, যদিও টু আছে কিন্তু এটা ফ্রেজেড টু, সেক্ষেত্রে অন্যান্য প্রিপোজিশনের মতো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, ঠিক আছে। তাহলে উইথ এ ভিউ টু সেন্ডিং দ্য লেটার শি ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস। ওকে, এখন আমরা চলে এলাম রোলস 8 অ্যান্ড 9। এটা খুব মজার একটা রোলস, যেটা সবাই অনেকেই বুঝতে পারো না, কিন্তু একটু মনোযোগ দিলে এটা খুব সহজ, একটু খেয়াল করো। টু বি ভার্ব, টু বি ভার্ব কোনগুলি মনে আছে নিশ্চয়ই, টু বি ভার্ব কোনগুলি মনে আছে নিশ্চয়ই, টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, হ্যাজ বিন, এগুলি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তাহলে এগুলি টু বি ভার্ব। টু বি ভার্বগুলি যদি মনে না থাকে আবার একটু দেখে নাও। টু বি ভার্বের পরে যদি ভার্ব থাকে, সেই ভার্বটার সাথে কখনো আইএনজি যোগ হয়, আবার কখনো ভার্বের থার্ড ফর্ম হয়, মানে টু বি ভার্বের পরে যদি ভার্ব থাকে না, তাহলে কখনো আইএনজি ফর্মযুক্ত ভার্ব হবে, অথবা কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে তোমরা বলবা যে এটা কখনো আইএনজি হয়, কখনো পাস্ট পার্টিসিপল হয়, বুঝবো কীভাবে? হ্যাঁ, বোঝার উপায় আছে। যদি সেন্টেন্সটা একটি ভয়েস হয় তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, টু বি ভার্ব থাকলে পরের ভার্বটার সাথে আইএনজি যোগ হয়। আর যদি সেন্টেন্সটা পেসিভ ভয়েসের হয় তাহলে ভার্বটার টু বি ভার্ব থাকলে পরের ভার্বটার থার্ড ফর্ম হয়, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ আর পেসিভ কীভাবে বুঝবো, এটারও কিন্তু আবার একটা ব্যাপার আছে, যে তোমরা বলবে যে অ্যাক্টিভ সেন্টেন্স কোনটা, পেসিভ সেন্টেন্স কোনটা, কীভাবে বুঝবে? অ্যাক্টিভ সেন্টেন্স আর পেসিভ সেন্টেন্স বুঝতে হলে তোমার সেন্টেন্সটার অর্থটা বুঝতে হবে, ঠিক আছে।
সেন্টেন্সের যখন প্রতিটা সেন্টেন্সেরই কিন্তু শুরু হয় সাবজেক্ট দিয়ে, তারপরে থাকে ভার্ব, তারপর অন্যান্য অবজেক্ট বা অন্যান্য কিছু, ঠিক আছে? তাহলে শুরুর যে সাবজেক্টটা আর ভার্বটার যেই সম্পর্কটা, এটা বোঝার চেষ্টা করতে হবে। যদি তুমি সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা বুঝতে চাও, তাইলে তুমি দেখবা যে যদি সাবজেক্টটা যদি ভার্বের কাজটা করতে পারে, ঠিক আছে, তাইলে সে সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ, ঠিক আছে? যেমন ধরো মিনা ইজ সিং এ সং, ঠিক আছে? সিং মানে গান গাওয়া, মিনা গান গায় বা গাচ্ছে বা গিয়েছিল, যাই হোক। তাহলে এই গান গাওয়ার কাজটা কিন্তু মিনা করতে পারে। তো যদি সাবজেক্টটা যদি ভার্বের কাজটা করতে পারে, সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ। আর ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে না পারে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা হবে প্যাসিভ। যেমন ধরো এখানে একটা সেন্টেন্স, এ নাইস পোয়েম ইজ রাইট, একটা সুন্দর কবিতা লেখা হয় বা হইল বা হচ্ছে যাই কিছু। এখন কবিতা তো লেখার কাজটা, এই যে রাইট, ভার্বটা হচ্ছে রাইট। এখন একটা কবিতা কি লেখার কাজ করতে পারে? পারে না। তাহলে লেখার কাজটা করতে হলে একজন ব্যক্তি দরকার, সে কবি হোক আর যাই হোক। তাহলে এই সেন্টেন্সের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু এই সেন্টেন্সের যে ভার্ব, এই ভার্বের কাজটা করতে পারতেছে না। যদি ভার্বের কাজটা করতে না পারে, তাহলে সেন্টেন্সটা হবে প্যাসিভ। আর যদি করতে পারে, তাহলে সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ। আর যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়, তাহলে টু বি ভার্বের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর যদি সেন্টেন্সটা প্যাসিভ হয়, টু বি ভার্বের পরে ভার্ব থাকলে সেই ভার্বটা থার্ড ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ক্লিয়ার? দেখো মিনা ইজ সিং এ সং। দেখো মিনার পরে, এখানে মিনা হচ্ছে সাবজেক্ট, আমরা দেখতেছি যে সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে, যেহেতু ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে। তারপর একটা টু বি ভার্ব আছে, ইজ হচ্ছে টু বি ভার্ব। তাহলে পরের ভার্বটার সাথে আমরা কি করবো, যে অ্যাক্টিভ হলে পরের ভার্বটার সাথে আইএনজি যোগ করবো। দেখো আমরা এখানে আইএনজি যোগ করে দিয়েছি। ওকে, এই সেন্টেন্সটা দেখো, এ নাইস পোয়েম ইজ রাইট। তাহলে এই সেন্টেন্সে রাইট মানে লেখার কাজটা সাবজেক্ট করতে পারতেছে না, তাহলে সেন্টেন্স হচ্ছে প্যাসিভ। আর প্যাসিভ হলে যদি বি ভার্ব থাকে, এখানে ইজ হচ্ছে একটা বি ভার্ব, টু বি ভার্ব, এই ভার্বের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হয়ে যাবে। যেমন রিটেন, আমি রাইটটাকে রাইট রুট রিটেন করে দিলাম। এটা দেখো, দ্য বুক ওয়াজ কালেক্ট, ঠিক আছে? কালেক্ট মানে কি, বইটি সংগ্রহ করা হলো। তাহলে এই যে কালেক্ট, সংগ্রহ করার কাজটা, এটা নিশ্চয় বইটা নিজে করতে পারতেছে না, কোনো ব্যক্তি করেছে। বইটা সংগ্রহ করার কাজটা কোনো ব্যক্তি করেছে। তাহলে এই সেন্টেন্সটাও প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে কি, এখানে দেখো ওয়াজ হচ্ছে টু বি ভার্বের একটা ফর্ম। তাহলে টু বি ভার্বের পরে যদি ভার্ব থেকে আমরা জানি যে যদি প্যাসিভ হয়, তাহলে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে দিব। তাহলে ওয়াজের পরে আমি কি করব, কালেক্টটাকে আমি কালেক্টেড করে দিলাম। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবার পরবর্তী ভিডিও দিব। তোমরা এগুলি একটু ফলো করো, এগুলি নোট আউট করে রাখো, একটু মেমোরাইজ করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আবার নক করবে। এখানে ভিডিওর পরে তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা আমাকে ফোনেও যোগাযোগ করতে পারো। আর আমি শীঘ্রই তোমাদের আবার গুগল মিটে ক্লাস করার চিন্তা ভাবনা করতেছি। সবাই যদি উপস্থিত থাকো, আশা করি ওখানে অনেক বেশি উপকৃত হবে এবং সবাই ফেস টু ফেস আমরা আমাদের সমস্যাগুলো আলোচনা করতে পারবো। খোদা হাফেজ, সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো।